হরতাল রাতে নিশিরাতে করা হয়, হরতাল বাঁশবাগানে করা হয়, হরতাল বন জঙ্গলে করা হয়, হরতাল মানে কি বলবো মানে খালে বিলে করা হয়। পৃথিবীর এই প্রথম ইতিহাস হরতাল বাঁশবাগানে, বন জঙ্গলে, খালে বিলে নিশিরাতে করা হয়। আমি এই প্রথম পৃথিবীর ইতিহাস দেখলাম যে আওয়ামী লীগের একমাত্র একটা দল, যে দল রাত্রেবেলা শিয়াল দৌড়ানোর জন্য, রাত্রেবেলা পশু পাখির বিরুদ্ধে, শিয়ালের বিরুদ্ধে, সাধারণত শিয়ালে তো রাত্রেবেলা মুরগি চুরি করে, মুরগি মুরগি বা হাঁস মুরগি খাওয়ার জন্য তারা মানে বিভিন্ন দৌড়াদৌড়ি করে, বিভিন্ন জায়গায় যায়। আরো বনের পশুগুলো, পাখিগুলো যারা রাতে বিচরণ করে, এই প্রথম ইতিহাসের শিয়াল, পশু পাখির বিরুদ্ধে রাতের নিশিরাতে বন জঙ্গলে, বাঁশবাগানে, আনাচে কানাচে হরতাল পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা নিষিদ্ধ সংগঠন হওয়ার কাছাকাছি রয়েছে। অতএব আমার এখানে মনে হচ্ছে আজকের হরতাল থেকে মনে হচ্ছে যে যেভাবে জাতীয় পার্টি বিলুপ্তর পর্যায়ে চলে গেছে, ঠিক সেইভাবে আওয়ামী লীগ আজকে হরতাল দিয়ে প্রমাণ করলো তারা খুব বিলুপ্তর পর্যায়ে কাছাকাছি চলে যাচ্ছে। তাদেরকেও এই নিশিরাতে এখন করছে, ভবিষ্যতে তারা হরতাল করার সুযোগ পাবে না। এটাই হচ্ছে যে, কারণ আমি একটা কথা বলতে চাই, উল্টে পাল্টে দে মা, লুটে ফুটে খাই। কারণ যখন শেখ হাসিনা স্বৈরাচার এই দেশে শাসন করেছিল, তখন এই ডায়লগ ছিল যে উল্টে পাল্টে দে মা, লুটে ফুটে খাই। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কেউ করতো না, ছাত্রলীগ কেউ করতো না, যুবলীগ কেউ করতো না, সবাই কিন্তু এক্স্যাক্টলি শেখ হাসিনা উল্টে পাল্টে দিয়েছে, লুটে ফুটে খেয়েছে। শেখ হাসিনা চলে গেছে, এখন সবাই পালাইছে কিংবা বিভিন্ন জায়গায় তারা আপনার লুকোচুরি করে আছে। আর হরতাল কারা কারা পালন করছে জানেন? যারা বলবো যে ওই যে 3 নম্বর ছাগলের বাচ্চা না, 4 নম্বর ছাগলের বাচ্চা যেগুলো, মানে যারা দুধ খাইতে পায় না বা পায় না যারা, তারাই কেবল ওই লাফালাফি করে। তারা তো জানো না কি, তারা কি জানো না তাদের মা তাদেরকে রাতের গভীরে ফেলে এই দেশ থেকে পালাই গেছে। কারণ সে জানে সে এই দেশে আর নিরাপদ নয়। এদেশে মানুষ তাকে যদি পাইতো সেদিন, সেদিন কিভাবে তাকে পায়ের তলায় নিয়ে ভর্তা বানিয়ে মানুষ দৃশ্য তৈরি করতো, এটা আসলে ইতিহাস হয়ে থাকতো। অতএব তাদের মা যেখানে এই দেশ থেকে পালাইছে, তারা এখন কি করবে আর? নিশিরাতে বাঁশবাগানে, আনাচে কানাচে, বন জঙ্গলে এরকম হরতাল পালন করবে, কয়েকদিন পরে তারা বিলুপ্তের পথে চলে যাবে। আসলে এবার এই হরতাল পালনে আমাদের এই জনগণের সম্পৃক্ত, মানে জনগণের মানে বক্তব্য কি? আমি একটা কথা বলতে চাই। আজ আমার এক বন্ধু রয়েছে, যিনি আওয়ামী লীগের সমর্থন ছিল। তাকে বলেছি যে তুই কি আজকে হরতাল পালন করিস নাই? বললো যে পাগলের বলা, ইন্ডিয়ায় বসে বসে ইন্ডিয়ায় বসে বসে উনি আমাদেরকে ইয়ে করবে, বিপদে ফেলে চলে যাবে, আর আমরা এখানে আমার বিপদে পড়বো। এটা কি আমাদের আমরা কি পাগল হয়ে গেছি? তার মানে বুঝতে পারছেন যে আওয়ামী লীগ এখন কোন জায়গায় চলে গেছে। মানে আওয়ামী লীগ এখন কিন্তু ধ্বংসের পথে চলে গেছে এবং তারা নিষিদ্ধের কাছাকাছি চলে গেছে। এবার আসুন আমি একটা অন্য প্রসঙ্গে টানতে চাই। মাহফুজ আলম এবং আমাদের সোনিয়া আপু চলে গেছেন। আমি বলতে চাই যে আজকে আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতীয়দের বসে বসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থ্রো করতেছে, হরতাল দিচ্ছে, কর্মসূচি দিচ্ছে। এর জন্য আসলে দায়ী কারা? এর জন্য দায়ী স্পষ্ট হচ্ছে যে আমি প্রধান হিসেবে দায়ী করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে, দ্বিতীয়ত দায়ী করব কিছুটা জামাতকে। কারণ তারা কিন্তু, আমি প্রথমে বলেছি, তারা কিন্তু তাদের দলকে ভারী করার জন্য, তাদের দলের সংখ্যা বাড়ানোর জন্য, ভোটার সংখ্যা বাড়ানোর জন্য তারা কিন্তু এসে আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। পাশাপাশি তারা কিন্তু তাদের দলের মধ্যে বিভিন্ন পদ পদবি দিয়ে তারা দলটা ভারী করার চেষ্টা করছে। এখন মনে করেন আওয়ামী লীগ তাহলে এতে করে পুনর্বাসন হতে পারে কিনা? প্রশ্ন হচ্ছে এটা। আওয়ামী লীগ কখনোই পুনর্বাসন হবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ সেদিনই মারা গেছে যেদিন তার মা, আওয়ামী লীগের মা, যাদেরকে জননী বলা হয়, সে এই দেশ থেকে পালাইছে। আবার দ্বিতীয় ধাপে মারা গেছে যখন 32 নম্বর টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে। তৃতীয়বারে আওয়ামী লীগ মানে আরো বেশি ধ্বংসস্তূপের দিকে গিয়েছে যখন একযোগে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়ি অলরেডি, মানুষ কিন্তু অলরেডি এখন গোপালগঞ্জের দিকে, টঙ্গিপাড়ার দিকে মানুষ কিন্তু তাকিয়ে আছে। অতএব আমি মনে করছি যে আওয়ামী লীগ আর কখনোই পুনর্বাসন হতে পারবে না, এই সুযোগ আর কখনোই হবে না। হয়তোবা আওয়ামী লীগ নামে বেনামে সামাজিক সংগঠন কিংবা ছোট ছোট দল তৈরি করতে পারে। এবার আমার কথা হচ্ছে যে তাহলে আমাদের দেশ কি সত্যিকারই আওয়ামী লীগ মানে চলে গেলে এই যে বর্তমান রাজনৈতিক অবস্থা চলছে, সেটা কি সমাধান হওয়ার মানে সম্ভাবনা রয়েছে? আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এই আমাদের মাহফুজের সাথে একমত পোষণ করে, যে আজ আসিফ নাহিদ বা কয়েকজন সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছেন,
তারা কিন্তু আমাদের ছোট ভাই, তারা কিন্তু আমাদের সহযোদ্ধা। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব কষ্টের বিষয়, এটা আসলে জাতি হিসেবে আমরা আসলে বেঈমান নাকি প্রতারক নাকি নির্লজ্জ নাকি কি বলবো, জাতি হিসেবে আমরা খুবই একটা নির্লজ্জ জাতি। তারা কখনোই শিক্ষা গ্রহণ করে নেয়। আমাদের দরকার ছিল এই সরকার পতন হওয়ার পরে, শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরে একটা বিপ্লবী সরকার, জাতীয় সরকার গঠন করা, কিন্তু সেটা হয়নি। আর আসিফ মাহমুদ কিংবা নাহিদ ওই পদে যাওয়ার পরে বা আসিফ মাহমুদ ওই পদে যাওয়ার পরে যে দায়িত্ব নেওয়া দরকার ছিল সেটা দায়িত্ব নিতে পারেনি। তাই এখনো পর্যন্ত ছাত্র দল, ছাত্র শিবিরের মাঝে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে, কিংবা জনসাধারণ সাধারণ মানে ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে। পাশাপাশি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় কুকর্ম অপকর্ম করছে বিভিন্ন লোকজন, এটা দায়ভার কিন্তু আজ আসিফ নাহিদ সহ যারা আমাদের কাছাকাছি লোক ছিল, যারা আমাদের সংগঠনে ছিল, তারা কিন্তু দায়ভার নিতে হবে। অতএব আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, যে আজ যদি তারা দল ঘোষণা করে, আজ যদি ছাত্ররা দল ঘোষণা করে, দেখতে হবে যে বিগত দিনে 15টি বছর কারা এই সরকার, শেখ হাসিনা সরকারের পতনের জন্য অবদান রেখেছিল, কারা স্টেক হোল্ডার ছিল, কারা রাজপথে ঘাম জড়িয়েছে, রক্ত জড়িয়েছে, আহত হয়েছে, কারা আপনার দীর্ঘ 17টি বছর মানে এই শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছে। এই আন্দোলনটি কিন্তু 5ই আগস্টে না শুধু আন্দোলন নয়, এই আন্দোলনটি দীর্ঘ 15 বছর আন্দোলন। অতএব বৈষম্য ছাত্র আন্দোলনকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, যে আপনারা যারা রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন, যদি আপনারা আজ ভুল করেন তাহলে এটা জাতির জন্য বিশাল ক্ষতি হবে। আপনাদেরকে দরকার ছিল এখন এই মুহূর্তে উদ্যোগ নেওয়া দরকার। আমি তাদেরকে আহ্বান জানাবো, যদি উদ্যোগ না নেন, যদি আপনারা পদক্ষেপ না নেন, তাহলে আপনারা কিন্তু অদূর ভবিষ্যতে জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আপনাদের শাস্তির আওতায় আসতে হবে। কারণ আমরা চাই এই মুহূর্তে যে সকল স্টেক হোল্ডাররা ছিল, আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে বসুন, তাদেরকে নিয়ে আলোচনা করুন। আপনি একটা বিষয় জানেন যে গত পরশু ডক্টর ইউনূসের আহ্বানে জাতীয় ঐক্যমত একটা সেমিনার করা হয়েছিল, যেখানে সংস্কার নাকি নির্বাচন বিভিন্ন পয়েন্ট উল্লেখ করা হয়েছিল। সেখানে যারা যারা গিয়েছে তারা আপনার সবাই কি নিবন্ধিত সংগঠন, নিবন্ধিত দল? আমাদের জানতে হবে সেখানে কিভাবে জাতীয় নাগরিক কমিটি যায়, সেখানে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যায়, সেখানে কেন আমাদের মতো স্টেক হোল্ডার যারা দীর্ঘ 15 বছর লড়েছে আমরা যেতে পারি না। তার মানে ডক্টর ইউনূস এখানে বৈষম্য সৃষ্টি করেছে কিংবা বৈষম্যে প্রভাবিত হয়েছে। অথবা আমার স্পষ্ট কথা, আজ যদি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই সংগ্রামে যদি ডক্টর ইউনূস সহ যারা আজ জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওকে নিয়ে কথা বলতে পারে, তাহলে আমরা কেন কথা বলতে পারবো না? আমরা স্টেক হোল্ডার হয়ে 15 বছর লড়াই করেছি, কেন আমাদের সেখানে জায়গা নেই? তার মানে বুঝতে হবে তারা বৈষম্য সৃষ্টি করছে, নতুন এক ষড়যন্ত্রের মধ্যে তারা পড়ে গেছে, নতুন দেশকে একটি নতুন ক্ষতিগ্রস্ত দিকে নিয়ে যাচ্ছে। দেশকে এই মুহূর্তে যদি আহ্বান না করে, যারা স্টেক হোল্ডার ছিল, যারা আন্দোলন করেছে, লড়াই করেছে, বিভিন্ন সংগঠন আছে, অর্থাৎ তাদেরকে নিয়েও আগামী দল গঠন করতে হবে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই মনির ভাই, সেই কথাটি হচ্ছে যে আজ দেশ একটি সংকটের মধ্যে রয়েছে। এই সংকটকে কাটানোর জন্য হয়তোবা কিছু লোক চেষ্টা করছে, কিন্তু যারা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য চেষ্টা করছে, যে দ্রুত ক্ষমতায় আসলে, দ্রুত দল গঠন করলে দেশে আমরা মন্ত্রী হব, এমপি হব, কিন্তু মনে রাখতে হবে এর বাইরে বিশাল একটি সংখ্যা আছে, যাদেরকে অ্যাভয়েড করলে, যাদেরকে এড়িয়ে চললে, যাদেরকে বাদ দিলে, কোন দল, কোন সরকার গঠনের চিন্তা ভাবনা করলে এই জাতি কখনো মুক্তি পাবে না। বরঞ্চ যারা আজ ষড়যন্ত্র করবে, যারা জাতিকে নিয়ে তালবাহানা করবে, যারা বিপ্লবী সরকার না গঠিয়ে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে, বিএনপি কে বলতে চাই, বিএনপি যদি এই জাতির অন্যান্য স্টেক হোল্ডারদের বাদ দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাদেরকেও আগামীতে আওয়ামী লীগের মতো পরিণতি দেখতে হবে। আমি আশা করি তারা আমার এই আহ্বানগুলো শুনবে, পাশাপাশি তারা সকল স্টেক হোল্ডারদের নিয়ে আগামীতে ভাববে, যেন জাতি একটি ঐক্যবদ্ধ সরকার পায়, জাতি যেন যে আশাকাঙ্ক্ষার স্বপ্ন দেখেছিল, যে উদ্দেশ্যে শহীদ হয়েছিল আমার ভাইয়েরা, আমার সহযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করছিল, তাদের কথা স্মরণ করে জাতিকে একটি ঐক্যবদ্ধ সরকার উপহার দিবে বলে আমি বিশ্বাস করি।